আজকে হচ্ছে তোমাদের 8ই অগস্ট 25। আমরা পড়ছিলাম তড়িৎ চুম্বকীয় আবেশ, এবং এটাকে আমরা বেশ কোনো রকম তাড়াহুড়ো না করে যা যা সিলেবাসে আছে প্রত্যেকটা জিনিস ধীরে 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 থিওরি পার্ট গুলো পড়ছি। এমন ভাবে থিওরি পার্ট গুলো পড়ছি যে সেখান থেকে যে ফর্মুলা গুলো তৈরি হচ্ছে সেই ফর্মুলা গুলো থেকে ডাইরেক্ট প্রশ্ন পড়ার চান্স প্রচুর বেশি। সুতরাং ওই ফর্মুলা গুলো আমরা ভালোভাবে দেখছি, বুঝছি। তার সাথে সাথে আমরা টুকটাক কিছু অঙ্ক আমরা ডিসকাস করেছিলাম, আবার আমরা ডিসকাস করব। শনি রবিবারে আমরা শুধুমাত্র এখানকার প্রবলেম করব। তো আজকে এই ছোট্ট করে একটু জিনিস বাকি আছে, সেটা আমরা বলে দিই। তার আগে আমি বলে দিই যে আমরা এখানে কি কি পড়েছি। গত কালকে আমরা যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে কি কি করেছি। ফার্স্ট হচ্ছে আমরা প্রথমে পড়েছি, দেখো কি কি জিনিস আছে। আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 মনে হয় পড়েছি, তাই তো নাকি? 3টে পার্ট হয়েছে, এটা 4th পার্ট তো? কি গো? হ্যালো, হ্যালো। তাহলে প্রথম পার্টে হচ্ছে আমরা জাস্ট যে ইনডিউসড ইএমএফটা হয়েছে, আবিষ্ট তড়িৎচালক বল যেটা হয়েছে, আবিষ্ট তড়িৎচালক বল যেটা হয়েছে বা প্রবাহ যেটা হয়েছে, তড়িৎচালক বল মেনলি তার দিকটা নিয়ে আলোচনা করেছিলাম। দিক নিয়ে আলোচনা করেছিলাম আর ফ্যারাডের সূত্র পড়েছিলাম। মেন ফ্যারাডের সূত্র আর লেঞ্জের সূত্র, এই দুটো পড়েছিলাম। পার্ট 2 তে আমরা এই ফর্মুলা গুলো পড়েছিলাম যে গতীয় তড়িৎচালক বল সম্বন্ধে পড়েছিলাম। তার আগে আমরা ইউনিট ডাইমেনশন নিয়ে পড়েছিলাম। এখান থেকে কিন্তু ইউনিট ডাইমেনশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ইউনিট ডাইমেনশন পড়ার চান্স খুব বেশি। নর্মালি এই হেনরি ফেনরি এই সমস্ত ইউনিট গুলো সবারই কমফোর্টেবল হয় না বলে এখান থেকে ইজি, প্রচন্ড ইজি। এই কোনটা তোমার 1 ম্যাক্সওয়েল সমান কত ওয়েবার, হেনরি কিসের ইউনিট, ভোল্ট সেকেন্ড আর হেনরির মধ্যে সম্পর্ক কি, এই সমস্ত বিভিন্ন জায়গাগুলো থেকে প্রশ্ন পড়বে, যেগুলো খুব ইজি। এবং জাস্ট ফর্মুলা পুট করে করে তাদের মানে এককগুলো বসালেই তোমরা পেয়ে যাবে। ইউনিট ডাইমেনশনের পরে আমরা গতীয় তড়িৎচালক বল সম্বন্ধে পড়েছিলাম। গতীয় তড়িৎচালক বল, এবং এখানে আমরা বিভিন্ন কেস করেছিলাম। একটা স্ট্রেট রড এরকম ভি ভেলোসিটিতে যদি যায়, এরকম যদি ক্রস হয়, তাহলে ক্রস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যদি যায়, এই দিকটা হয় পজিটিভ, এই দিকটা হয় নেগেটিভ। এবং সেক্ষেত্রে যে ইএমএফটা বা ভোল্টেজ ডিফারেন্সটা তৈরি হয় সেটা হয় বিএল ভি সাইন থিটা হয়, যেখানে থিটাটা হচ্ছে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ। এই সমস্ত জিনিসপত্র, এবং তার সাথে সাথে আমরা এটা এটা হচ্ছে স্ট্রেট মোশন। স্ট্রেট মোশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আবার আমরা রোটেশন নিয়েও আলোচনা করেছি। একটা রড যদি রোটেট করে এরকম করে ওমেগা কৌণিক বেগে রোটেট করে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আমি এখানে তোমাদের বলেছিলাম যে এটা যদি রোটেট করে তাহলে কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ হবে, শুধুমাত্র এই যে আগের যে নলেজটা আছে সেটা দিয়ে করতে বলেছিলাম। ম্যাগনেটিক ফিল্ড এখানেও ক্রস ওখানেও ক্রস, দেখো এই যে দিক বরাবর ভেলোসিটি যাচ্ছে, ভেলোসিটির ডাইরেকশন যদি উপরের দিকে হয়, তাহলে উপরে এই এই দিক বরাবর ভেলোসিটি যাচ্ছে, তাহলে তার ভেলোসিটি যেদিকে তার বাম দিকে পজিটিভ হয়, তার মানে এই দিকটা হবে পজিটিভ, এই দিকটা হবে নেগেটিভ। তার মানে এখানে হবে বেশি বিভব পার্থক্য, এখানে হবে কম বিভব পার্থক্য। এদিকে যেহেতু ভেলোসিটি ছিল, দেখো এদিকে ভেলোসিটি হবে, সেই ভেলোসিটি যেদিকে আছে তার বাঁ দিকে পজিটিভ হয়েছে, ডান দিকে নেগেটিভ হয়েছে। এখানেও বাম দিকে পজিটিভ হবে, ডান দিকে নেগেটিভ হবে। তার মানে কেন্দ্রে বিভব বেশি হবে। এই ক্ষেত্রে যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ডট করে দিই, তাহলে কেন্দ্রে বিভব কম হবে, সাইডে বিভব বেশি হবে। তাহলে এক্ষেত্রে কেন্দ্রে বিভব বেশি, কেন্দ্রে বিভব বেশি। এটা তোমরা কেউ অ্যান্সার করোনি। আর যা হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো সম্ভবত তোমরা করেছো, দেখেছি অনেকেই করেছো। পার্ট 3 তে আমরা সাবেশ সম্বন্ধে আলোচনা করেছিলাম। সাবেশ, সাবেশাঙ্ক এবং বিভিন্ন ক্ষেত্র, অনেকগুলো ক্ষেত্র আলোচনা করেছিলাম। কোনটা বলো তো? হ্যাঁ, আর 2 আর দিয়ে দিয়েছিলাম, সেটা তো করেছোই। সেখানে খালি লিমিটটা আমি আগের দিন ক্লাসে সেটা বলে দিয়েছি।
সেখানে লিমিটটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে হবে তোমার ডি ইপসাইলন। এখানে মেন ফর্মুলা হচ্ছে ডি ইপসাইলন সমান হচ্ছে এক্স ওমেগা ডিএক্স ইন্টু বি। এটা হচ্ছে মেন ফর্মুলা। তার মানে ওমেগা বি এক্স ডিএক্স, এটা হচ্ছে ফর্মুলা ডি ইপসাইলন। এবার ইপসাইলন বার করতে দিয়ে টোটাল বিভব প্রভেদ বার করতে দিলে এক্স এর লিমিটটা খালি বসাবে, যেখানে r/2 থেকে আর বা r থেকে 2 আর যেমন যেমন লিমিট দেবে তেমন তেমন বসাবে। আমি তার সাথে সাথেও তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে, তার হিন্ট ছিল এইটা হবে তার অ্যান্সার। যেদিকে ভেলোসিটি থাকবে, স্পিড থাকবে, তার বাম দিকটা পজিটিভ হবে যদি ম্যাগনেটিক ফিল্ডটা ইনটু দ্য পেজ হয়। পার্ট 3 তে আমরা সাবেসাঙ্ক এবং অনেকগুলো ক্ষেত্র আলোচনা করেছিলাম। আর পার্ট 2 এতে আমরা কিছু প্রবলেম ডিসকাশন করেছিলাম, কনসেপচুয়াল প্রবলেমস ডিসকাশন করেছিলাম। ওকে, আজকে আমরা সাবেসটা যেহেতু পড়ে ফেলেছি, আজকে আমরা পারস্পরিক আবেশ যেটা আছে সেটা পড়বো, খুব ইজি, এবং ট্রান্সফরমার পড়বো। তাহলে আজকের পার্ট 4 এ যেটা আমরা পড়বো, আজকের ক্লাস, সেখানে আমরা পারস্পরিক আবেশ সম্বন্ধে আলোচনা করব। পারস্পরিক আবেশ এবং পারস্পরিক আবেশাঙ্ক, পারস্পরিক আবেশাঙ্ক নিয়ে আলোচনা করব। এবং এই পারস্পরিক আবেশাঙ্ক মিউচুয়াল, যেহেতু মিউচুয়াল ইন্ডাকট্যান্স, এটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন, আর এটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকট্যান্স। বলো বলো। থার্ড ক্লাস যদি না করো তাহলে আমার মনে হয় যে আহ, কালকে বিকেলের মধ্যে অবশ্যই দুটো ক্লাস করে নিও। ওকে, যা ইচ্ছা। আমি একটু ইন্ট্রোডাক্টরি বলে দেবো, তারপরে পরেরটা যদি সময় থাকে অবশ্যই থাকতে পারো। ওকে, আমি আবেশটা বলে দিয়েই মিউচুয়াল আবেশটা শুরু করব। আমি চেষ্টা করি যে কখনো কখনো যদি তোমরা মিস করো তাহলে তার আগের পার্টগুলো হালকা করে বলে দিতে, সেটা আজকে বলবো। এবার বাদ বাকি তোমার ইচ্ছা, তুমি যদি দেখো যে খানিকক্ষণ পর বুঝতে পারছো না তাহলে চলে যাবে। ওকে, তো এইটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স। ওকে, এটাকে এম আকারে করা হয়। যেমন ধরে নাও আমরা আহ, সাবেশের ক্ষেত্রে যেমন করেছিলাম, সাবেশ যে প্রসেস, এটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন। সেখানে আমরা দেখেছিলাম যে কোন একটা নিজস্ব একটা তার, যদি একটা তার থাকে, সেই তারের মধ্যে দিয়ে যদি আমরা একটা ভোল্টেজ আছে, এর মধ্যে দিয়ে যদি একটা রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্সের রোধটা পরিবর্তনশীল, যেটাকে আমরা রিওস্ট্যাট বলি, তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট যদি এদিক থেকে এদিকে যায় কারেন্টটা, এবং রিওস্ট্যাট দিয়ে আমি যদি রেজিস্ট্যান্সটা কমাতে থাকি তাহলে কারেন্টটা বাড়তে থাকবে। কারেন্ট বাড়তে থাকলে আমরা দেখেছি এই দিক দিয়ে একটা ইএমএফ জেনারেট করে, এই ইএমএফটাকে আমরা বলি ব্যাক ইএমএফ। এবং আমরা দেখেছি যে ফাই ইজ প্রপোর্শনাল টু আই হয়, এবং ফাই ইকুয়াল টু হচ্ছে এল ইন্টু আই হয়। মানে এই যে কুণ্ডলী আছে তার মধ্যে যে চৌম্বক ফ্লাক্স রয়েছে, সেটা ওই কুণ্ডলীর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা তার সমানুপাতিক হয়। এই যে সমানুপাতিক ধ্রুবক সেটাকে আমরা বলি এল। এল মানে হচ্ছে সাবেশাঙ্ক, এইটাকে আমরা বলি সাবেশাঙ্ক। এবং তখন সাবেশাঙ্কর ইউনিট ডাইমেনশন করার সময় আমরা ডাইরেক্ট সাবেশাঙ্কটার ইউনিট বলেছিলাম, এল এর একক যেটা বলেছিলাম, সেই এককটা বলেছিলাম তোমার এসআই ইউনিটে, এটা হবে তোমার ওয়েবার বাই অ্যাম্পিয়ার, এটা আমরা বলেছিলাম। এছাড়াও আমরা ফ্যারাডের সূত্র যদি ব্যবহার করি, ফ্যারাডের ল এবং ইন্ডাকশনের ল যদি আমরা ব্যবহার করি, তাহলে এক্ষেত্রে আমরা পাবো ইপসাইলন ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি হয়, আমরা জানি প্রথম সূত্র। তাহলে এখানে ফাই ইকুয়াল টু এল আই, তাহলে এই ফাই এর জায়গায় এল আই যদি বসায় তাহলে আমরা কি পাবো, আমরা এখানে পাবো ইপসাইলন ইকুয়াল টু মাইনাস ডিডিটি অফ এল ইন্টু আই। এখানে এল কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে আসবে, তাহলে মাইনাস এল ইন্টু ডিআইডিটি হবে। তো এখানেও এল এর সংজ্ঞা এইভাবেও দেওয়া যেতে পারে যে এল হচ্ছে যে একক সময়ে যদি, বা এই যে পরিবর্তনের হার সময়ের সাথে সাথে প্রবাহের পরিবর্তনের হার, সেটা যদি একক হয় তাহলে যে পরিমাণ ব্যাক ইএমএফ, ব্যাক মানে মাইনাস ইএমএফটা জেনারেট করবে, সেটাই হচ্ছে ইন্ডাকট্যান্স। তাহলে এই সেলফ ইন্ডাকট্যান্সের দুটো সংজ্ঞা হলো, একটা হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি
এল সমান হচ্ছে ফাই বাই আই। আর একটা এখান থেকে আমরা পাচ্ছি এল সমান হচ্ছে ইপসাইলন বাই ডিআই ডিটি। মড নিয়ে নিচ্ছি কারণ এখানে মাইনাসের জায়গায় মড নিয়ে নিচ্ছি, এখানে যে কোনো একটা জায়গায়, তাহলে এরকম হবে। তাহলে এরকম দুটো সঙ্গে আমরা পেলাম কিরকম, একটা হচ্ছে ধরে নাও ফাই ফাই ইকুয়াল টু এল আই, আর একটাই পেলাম ইপসাইলন ইকুয়াল টু মাইনাস এল ডিআই ডিটি। তাহলে এল সমান আমরা পেয়েছিলাম ফাই বাই আই, এটা আমরা বলেছিলাম। আর এখানে এল সমান আমরা পাবো মাইনাস ইপসাইলন বাই ডিআই ডিটি। এখানে সংজ্ঞা দেওয়ার সময় বলেছিলাম যে একক প্রবাহে আই যখন ওয়ান ইউনিট হয় তখন I1 ইউনিটে, তখন চৌম্বক ফ্লাক্স যেটা হয় সেটাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স যেটা হয় সেটাই হচ্ছে তোমার সেলফ ইন্ডাকট্যান্স, মানে হচ্ছে সাবেশাঙ্ক, সেটাই হচ্ছে সাবেশাঙ্ক। এটা আমরা বলেছিলাম আগের দিন। আবার এটাকে এভাবেও ডিফাইন করা যেতে পারে, যদি যদি ডিআইডিটি সমান 1 ইউনিট হয়, মানে 1 ইউনিট নয় ইউনিট হয়, যদি একক হয়, তাহলে সেক্ষেত্রে আমার যে এই মাইনাস ইপসাইলন মানে ব্যাক ইএমএফ যেটা জেনারেট করছে, অপোজিং যে ভোল্টেজটা জেনারেট করছে তড়িৎচুম্বকীয় আবেশের দরুন, সেটাও আমার হচ্ছে সেলফ ইন্ডাকট্যান্স। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে যদি ডিআইডিটি যদি 1 হয়, এটা 1 বসিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে এল কি, এল হচ্ছে ইপসাইলন। সেক্ষেত্রে সেক্ষেত্রে আবিষ্ট আবিষ্ট তড়িৎচালক বলের মানই তড়িৎচালক বলের মান হলো সাবেশাঙ্ক। এইভাবেও কিন্তু আমরা ডেফিনেশন দিতে পারি, সাবেশাঙ্ক ডেফিনেশন। সো দিস ইজ ইজি। আমরা ছোটবেলা থেকে অনেক একক এরকম ভাবে, মানে অনেক নতুন রাশিকে আমরা এইভাবে ডিফাইন করি। কোনো একটাকে এক ধরি যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা তোমার আমরা চেঞ্জ করি বললে অন্য একটা জিনিস চেঞ্জ হয়, সেই প্যারামিটারটাকে আমরা ধরে নিই যে সেটা ইউনিটি যদি হয়, তাহলে বাদবাকিটা কতটা পরিবর্তন করবে সেই অনুযায়ী আমরা ডেফিনেশন দিই। নাও এবার আমরা পারস্পরিক আবেশে চলে আসি। পারস্পরিক আবেশ ছবি অনেক ধরনের আঁকা যেতে পারে। ধরে নাও এখানে একটা দণ্ড আছে, সাধারণত এটা হচ্ছে ধরে নাও লোহার দণ্ড, যেহেতু এটা তোমার লোহাটা যেহেতু বেশ ভালো তোমার অয়স্কম্বক পদার্থ, তার জন্য ধরে নিতে পারি। এবং এখানে ধরে নাও এই দিক দিয়ে একটা তার গিয়ে এরকম করে জড়ানো আছে, এই ভেতর দিয়ে গেছে, এই ভেতর দিয়ে গেল, 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 নিয়ে এখান থেকে এসে এরকম করে বেরিয়ে গেল, এটা এরকম করে এই গেল, এটা এইভাবে জড়ানো আছে। তার মানে এদিক দিয়ে গেল আর এদিক দিয়ে এলো। আর সেখানেই উল্টো দিকে ধরে নাও আর একটা তার জড়ানো আছে, যেটা এদিক দিয়ে গেল, আবার একটা পাকছে এখানে এসে এদিক দিয়ে গেল, আবার পাকছে এখানে এসে এদিক দিয়ে গেল, মানে এরকম করে গেল, এদিক দিয়ে বেরিয়ে এসে আবার এরকম করে গেল, আবার এদিক দিয়ে বেরিয়ে এসে এরকম করে গেল, আবার এদিক দিয়ে বেরিয়ে এসে এরকম বেরিয়ে গেল। তো এরকম দুটো দুটো মানে এক জায়গায় দুটো জড়ানো। এবার যদি অ্যাকচুয়ালি আমি দেখাই, এরকম একটা দণ্ড আছে ধরে নাও, একটা এদিক থেকে গিয়ে এরকম করে জড়ালো, বেরিয়ে এলো, আর একটা এদিক থেকে গিয়ে এরকম জড়িয়ে এলো, এরকম। তাতে আমি কি করব, কোনো একটাকে প্রাথমিক কুণ্ডলী ধরলাম, ধরো ব্ল্যাক যেটা আছে, এই ব্ল্যাকটাকে ধরলাম প্রাথমিক কুণ্ডলী, মানে সেখানে আমি প্রথম চেঞ্জ করব প্রাথমিক কুণ্ডলী। আর রেড যেটা আছে এটাকে আমরা বললাম গৌণ কুণ্ডলী। প্রাথমিক কুণ্ডলীর নাম হচ্ছে ইংরেজিতে প্রাইমারি কয়েল, গৌণটা হচ্ছে সেকেন্ডারি কয়েল।
তাহলে এখন এখন ব্যাপার হচ্ছে যে যদি আমি এখানে আই প্রবাহ দিই, এখানে যদি আই প্রবাহ দিই এবং এই আইটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে দেখা যায় এখানে ইএমএফ জেনারেট হয়, ইএমএফ সৃষ্টি হবে। এবার নিজেকে প্রশ্ন করো তো কেন হবে, হোয়াই? এখানে প্রশ্ন করো তো দেখি হোয়াই, কেউ বলতে পারবে? দেখো, কালোটা দিয়ে যখন আমরা কারেন্ট পাঠাচ্ছি তখন কালো তারের দরুন একটা ফাই হবে, হ্যাঁ কি না? শুধু কালো তারটাকে যদি আমি ভাবি, শুধু কালো তারটাকে যদি ভাবি তাহলে তো এরকম। এখানে যদি আমি কারেন্ট পাঠাই, এখানে যদি আমি কারেন্ট পাঠাই আই, তাহলে এর দরুন তো এখানে ফ্লাক্স হবে ফাই, কিছু বলরেখা সৃষ্টি হবে তো, হ্যাঁ কি না? একটু হ্যাঁ হু করো। হবে। এবার এটা লাল এঁকে দিলাম, সবুজ আঁকছি ধরে নাও, তাহলে এখানে বলরেখা সৃষ্টি হবে। এবার যদি আমি এই জায়গাতেই আর একটা যদি লুপ রেখে দিই তাহলে সেই যে সৃষ্ট বলরেখাগুলো আবার কাকে ভেদ করবে? লালটায় ভেদ করবে না? সেই বলরেখাটা যেটা ভেদ করবে সেটা কালোর যা বলরেখা সেটা তো লালেও ভেদ করবে। তার মানে কালোর দরুন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, কালোর দরুন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর লালের যে এরিয়া সেটা দিয়ে চৌম্বক প্রবাহ সৃষ্টি হবে লালের মধ্যে দিয়ে, কারণ লালটার যে লুপ তার এরিয়া আর কালোর প্রবাহের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড বি, এই দুটো ডট প্রোডাক্ট করলে আমি গৌণ কুণ্ডলিতে চুম্বক প্রবাহ পাবো। তার মানে সাবেশাঙ্কতে যেটা হচ্ছিল নিজেরই কারেন্ট, নিজেরই ম্যাগনেটিক ফিল্ড, নিজেরই এরিয়া, এখানে দুটো কয়েল আছে দুই দিকে র্যাপিং করা, জড়ানো। তাহলে আমি একটাতে যদি কারেন্ট পাঠাই তাহলে তার দরুন যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেই ম্যাগনেটিক ফিল্ডের দরুন লালটা যেটা অন্যটা রয়েছে যাকে গৌণ কুণ্ডলী বলছি সেখানে একটা চৌম্বক প্রবাহ জড়িত হবে। এই কথাটা বোঝা গেল? জড়িত হবে মানে সেখানে একটা চৌম্বক প্রবাহ পাবো। তাহলে যদি আমি কালোটাকে 1 নাম্বার ধরি, এইটাকে যদি আমি 1 নাম্বার কয়েল ধরি, এটাকে ধরে নাও ব্ল্যাকটাকে 1 নাম্বার কয়েল ধরি, রেডটাকে ধরে নাও 2 নাম্বার কয়েল যদি ভাবি, তাহলে একের যে প্রবাহ সেটাকে আমি I1 ধরছি, আর এখানে যে ফাইটা পাবো, লালে যে ফাইটা পাবো সেটা আমি ধরছি ফাই 2, কারণ 2 নাম্বারে পাচ্ছি। তো এবার বলো, কারেন্ট যত বেশি হবে ফাই 2 তত বেশি হবে না কম হবে? ভেবে বলো। কারেন্ট যত বেশি হবে 1 নাম্বার কয়েলে, 2 নাম্বার কয়েলে তত বেশি বেশি চৌম্বক প্রবাহ হবে না কম কম চৌম্বক প্রবাহ হবে? কেন? ভালো করে বলো, যা বলো, ভালো বলো, যেটা ফিল করছো সেটা বলো। যে আমি যদি প্রাথমিক কুণ্ডলিতে কারেন্ট বেশি দিই তাহলে কি এমন জিনিস হবে যাতে করে গৌণ কুণ্ডলিতে বেশি চৌম্বক প্রবাহ হবে? একদম তাই, একদম তাই। সেই বিটা হচ্ছে এজমালির, এজমালি মানে বোঝো? কমন, দুজনেরই। যেমন যাদের জায়গা শর্টেজ থাকে দুটো বাড়ি করেছে, দেওয়ালটা মধ্যেখানে দুজন মিলে টাকা দিয়ে করে দিয়েছে, তখন বলে এজমালির দেওয়াল, দুজনের দেওয়াল। এখানে তাই, এখানে আমি I1 এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো সেই ম্যাগনেটিক ফিল্ডটাই তো সেকেন্ডারি কুণ্ডলীর এরিয়াকে ভেদ করতে 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 যাবে। কথা বোঝা যাচ্ছে? হ্যালো 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 হ্যালো। এই জিনিসটা যদি বুঝে যাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকের একটু আওয়াজ শুনি। হ্যালো। ওকে, তাহলে ধরলাম যে তোমরা বুঝেছো। তাহলে পারস্পরিক আবেশে আমি ফ্যাক্ট গুলো একটু পরপর লিখে দিই। 1 নাম্বার হচ্ছে যে এক্ষেত্রে, বাংলায় লিখে দিলে তাহলে কি সুবিধা হয় পরে বুঝতে। এক্ষেত্রে প্রাথমিক কুণ্ডলিতে, প্রাথমিক বা গৌণ যে কোনো একটি কুণ্ডলিতে, যে কোনো একটি
কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ পাঠানো হলে ধরো না প্রাথমিকটাই ধরছি প্রথমে, তাহলে গন্ডগোল হবে। প্রাথমিক কুণ্ডলীটাই আগে ধরছি, যে কোনো একটাতে পাঠালেই হবে। প্রাথমিক কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পাঠানো হলে তার দরুন প্রবাহের দরুন একটি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি সৃষ্টি হবে। তার মানে বলরেখা ঘনত্ব সৃষ্টি হবে। একক ক্ষেত্রফলে বলরেখার সংখ্যা, এটা মানে হচ্ছে বলরেখা পার ইউনিট এরিয়া। একক ক্ষেত্রফলে বলরেখার যে সংখ্যা সেটা সৃষ্টি হবে। এখন এখন গৌণ কুণ্ডলীর মধ্য দিয়ে সেই এই বি, যেটা 1 নম্বরের দরুন তৈরি হয়েছে, এই বি চৌম্বক প্রবাহ বা ফ্লাক্স φ2 তৈরি করবে। তার মানে প্রাথমিক কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ ধরলাম I1, তৈরি হলো φ2, এবং দেখা যাবে যে φ2 is proportional to I1। যদি উল্টোটা করি, যদি গৌণতে কারেন্ট পাঠাই তাহলে I2 পাঠাবো, তাহলে মুখ্যতে আমি ফ্লাক্স পাবো। তাহলে উল্টোটা যদি করলে মানে উল্টো, তাহলে এখানে আমি φ1 পাবো, 1 নম্বরে মুখ্যতে পাবো, আর গৌণতে তড়িৎ প্রবাহ করছে, এটা কারণ, এটা ফলাফল, এরকম হবে। তখন বলছে যে এই যে ঘটনাটা এটা হয়, এবং এক্ষেত্রে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা আসবে সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স বা পারস্পরিক আবেশাঙ্ক। এখানে দেখো 2 নম্বরে তৈরি হচ্ছে 1 নম্বরের দরুন, এখানে দেখো 1 নম্বরে তৈরি হচ্ছে ফ্লাক্স 2 নম্বরের দরুন। তাহলে এখানে φ2 সমান হবে M21 ইন্টু I1, এখানে φ1 সমান হবে M12 φ2। এখানে যেগুলো রিপিট হয়, যে যে ইন্ডিসেস গুলো রিপিট হয়, সেগুলো কিন্তু বাম পক্ষে আর থাকে না, সেগুলো পরে তোমরা বুঝতে পারবে। এটা আপাতত মনে রাখো। এখানে যদি I1 হয় তাহলে M21 হবে, I2 যদি হয়, এটা I2 হবে, সরি, I2 যদি হয় তাহলে M12 হবে। এবং তোমাদের খুব আনন্দের ব্যাপার যে এখানে তুমি M12 লেখো আর M12 লেখো, M21 লেখো, ইট ডাজ নট ম্যাটার, কারণ হচ্ছে M12 মানেই হচ্ছে M1 M21, এদের মান একই, এটাকে আমরা M ধরবো। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা দুটোই লিখতে পারি, যে এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা এলো M21 বা M12, এই দুটোকে বলা হয় পারস্পরিক আবেশাঙ্ক। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে φ2 সমান M ইন্টু I1, আবার উল্টো হলে φ1 সমান হচ্ছে M ইন্টু I2। এই যে M যেটা পেলাম, এইটাকে বলা হয় পারস্পরিক আবেশাঙ্ক। পারস্পরিক আবেশাঙ্ক এরও ইউনিট হচ্ছে হেনরি এসআই পদ্ধতিতে, এবং সেটা মানেও হচ্ছে ওয়েবার পার অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এইটা থেকে আমরা আবার ডেরিভেটিভ মেরে দিলে, যদি আমি ডেরিভেটিভ ফ্যারাডের ল আকারে যদি আমি এটাকে লিখি, যেমন ভাবে এখনই লিখলাম ফ্যারাডের ল আকারে যদি লিখি, তাহলে আমরা বলতে পারবো ইপসাইলন 2 সমান মাইনাস d φ2 dt। তার মানে আই এখানে থাকলে এরকম হয়, এবার যদি আই পরিবর্তন হয় তাহলে φ2 পরিবর্তন হবে, φ2 যদি পরিবর্তন হয় তাহলে গৌণ কুণ্ডলীতে আমরা একটা তড়িৎচালক বল পাবো। আবার এদিক দিয়ে যদি I2 পরিবর্তন করি তাহলে φ1 চেঞ্জ হবে, φ1 যদি চেঞ্জ হয় তাহলে মুখ্য কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল পাবো। তাহলে ইপসাইলন 1 ইকুয়াল টু মাইনাস
ডি ফাই ওয়ান ডিটি। সময়ের সাপেক্ষে যদি পরিবর্তন হয়, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এই ফাই টুর জায়গায় এম আই টু লিখতে পারি। এম কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে। তাহলে ইপসাইলন টু সমান মাইনাস এম ইন্টু ডি আই ওয়ান ডিটি। এখানে মজার ব্যাপার এইটাই যে রেজাল্ট যে কুণ্ডলিতে হবে, পরিবর্তন অন্য কুণ্ডলিতে হবে, এবং এটাই হচ্ছে এটার মজা, এটাই হচ্ছে এটার মানে মেন মোদ্দা বিষয়। তাহলে এখানে হবে ইপসাইলন ওয়ান সমান হবে মাইনাস এম ইন্টু ডি আই টু। এখানে ডি আই টু দেখো, ফাই ওয়ান মানে এম ডি আই টু ডিটি। তাহলে এভাবেও আমরা সংজ্ঞা দিতে পারি। এখানে যেমন আমরা সংজ্ঞা দিলাম এম সমান আমরা লিখতে পারি ফাই টু বাই আই ওয়ান। এখানে যেমন এম সমান লিখতে পারি ফাই ওয়ান বাই আই টু। এখানে সেরকম এম লিখতে পারি মাইনাস ইপসাইলন টু বাই ডি আই ওয়ান ডিটি। এখানে এম লিখতে পারি ইপসাইলন মাইনাস ইপসাইলন ওয়ান বাই ডি আই টু ডিটি। তাহলে পরিবর্তন যদি ওয়ান হয়, তাহলে সেক্ষেত্রে ইএমএফ যেটা হবে, কোথায় পরিবর্তন? যদি প্রাথমিক কুণ্ডলিতে পরিবর্তন যদি ওয়ান হয়, তাহলে গৌণ কুণ্ডলিতে যে ভোল্টেজটা তৈরি হবে, সেটাই হচ্ছে তোমার মিউচুয়াল ইন্ডাকট্যান্স, বা উল্টোটা। তাহলে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের ডেফিনেশন কি? তাহলে পারস্পরিক আবেশাঙ্ক ডেফিনেশন কি? এটা মানে হচ্ছে এটার ফর্মুলা অনেকগুলো। একটা পেলাম এম সমান ফাই টু বাই আই ওয়ান, এম সমান ফাই ওয়ান বাই আই টু, এম সমান ইপসাইলন টু বাই মড নিয়ে নিচ্ছি মাইনাস ইপসাইলন টু বাই ডি আই ওয়ান ডিটি, এম সমান মাইনাস ইপসাইলন ওয়ান বাই ডি আই টু ডিটি। তার মানে এখানে আমরা বলতে পারি, এই যে দুটো ডেফিনেশন আমরা বলতে পারি এখানে, এখানে হচ্ছে যে আই ওয়ান যদি ওয়ান হয়, ওয়ান হলে হলে ফাই টু ই হলো এম। তার মানে এক নাম্বার কয়েলে প্রবাহ যদি ওয়ান হয়, তাহলে দু নাম্বার কয়েলে আবিষ্ট চৌম্বক প্রবাহ হলো পারস্পরিক আবেশাঙ্ক। সিমিলারলি এইটাকে আমরা লিখতে পারি যে দু নাম্বারে যদি কারেন্ট ওয়ান হয়, তবে এক নাম্বারে চৌম্বক প্রবাহই হলো, চৌম্বক প্রবাহ যেটা, সেটাই হলো এম। এখানে আমরা কি লিখতে পারি? এক নাম্বারে, এক নাম্বার মানে মুখ্য কুণ্ডলিতে যদি ডি আই ওয়ান ডিটি যদি ওয়ান হয়, মানে সময়ের সাপেক্ষে যে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার, সেটা যদি এক হয়, তাহলে দুই নঙে মানে গৌণ কুণ্ডলিতে যে তড়িৎচালক বল তৈরি হবে, আবিষ্ট তড়িৎচালক বল, তার মানই হচ্ছে এম। আবিষ্ট তড়িৎচালক বলের মান যেটা আমরা পাবো, সেই মানটাই হচ্ছে এম। সিমিলারলি এটা তোমরা লিখে দেবে হোমওয়ার্ক, বুঝে লিখবে, ক্লিয়ার হয়ে যাবে। নাও এটা যখন শিখলাম, তখন আমরা একটা এটার মান শিখবো, তাহলে আমাদের চ্যাপ্টারটা মোটামুটি শেষ হবে। তাহলে দেখো এম, যদি দুটি কয়েল, এম কখন আসে? এম কথাটা, এম কথাটা আসে যখন দুটি কয়েল যখন হয়, দুটি কয়েল হলে। তার মানে দুটি কয়েল হলে কয়েল দুটোর নিজস্ব সাবেশাঙ্ক থাকবে, এদের নিজস্ব সাবেশাঙ্ক থাকবে, যেটা আমরা ক্যালকুলেট করেছি। সাবেশাঙ্ক থাকবে, নিজের নিজের তো একটা সাবেশাঙ্ক থাকবে, আর দুটো মিলেমিশে একটা মিউচুয়াল বা পারস্পরিক আবেশাঙ্ক হবে, পারস্পরিক আবেশাঙ্ক হবে। তাহলে এইটা হচ্ছে এম। এইটা ধরে নাম, এই যে নিজস্ব, এটাকে আমি ধরলাম এল ওয়ান, আর এটাকে ধরলাম এল টু। তো বলছে যদি দুটি সলিনয়েড কয়েল হয়, দুটি সলিনয়েড কয়েল যদি হয়, সলিনয়েড কয়েল মানে কুণ্ডলী যদি হয়, এবং যদি তারা একদম কোন একটা রডের সাথে টাইটলি বাউন্ড থাকে, কোন রকম ফ্লাক্স লিকেজ না হয়, এদের 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 এমন ভাবে জড়ানো হয়েছে, এমন ভাবে জড়ানো হয়েছে যাতে কোনো চৌম্বক প্রবাহ লিকেজ হবে না, কোনো চৌম্বক প্রবাহ বাইরে বেরিয়ে যাবে না, লিকেজ হবে না। বাইরে বেরিয়ে গেলে তো সেই ফ্লাক্সটা তো অন্যটাতে ভেদ করবে না,
লিকেজ হবে না এমন ভাবে যদি করা হয়, তাহলে তখন পাওয়া যায় মিউচুয়াল যেটা আবেশাঙ্ক, সেটা পাওয়া যায় √L1 × L2। শর্ত কি? এই যে লুপগুলোর কুণ্ডলীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই হতে হবে। কুণ্ডলী দুটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এক হতে হবে, একই হতে হবে। তাহলে এইটা ইম্পর্টেন্ট হয়। এটা তখনই হয়, এটা কোন কেসে? এটা হচ্ছে আইডিয়াল কেসে, আদর্শ কেসে। আর আমরা জানি যে আদর্শ কেস যখন আমরা বলছি সেটা জিন্দেগিতে সবসময় হয় না, খুব রেয়ার কেসে সেটা হয়। তাহলে যদি না হয়, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট কিছু একটা থাকবে। তাহলে এটা 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 আইডিয়াল কেস, একদম আইডিয়াল কেস, একদম সব পারফেক্ট যদি হয়, কোনো লিকেজ না হয়, তখন হয় মিউচুয়াল যে আবেশাঙ্ক, পারস্পরিক আবেশাঙ্ক, সেটা ওই যে দুটো কয়েল যাদের পারস্পরিক আবেশাঙ্কর কথা আমি বলছি, তাদের দুজনের যে নিজস্ব সাবেশাঙ্ক আছে, তাদের গুণফলের বর্গমূলের সমান হয় যখন পারফেক্ট কাপলিং হয়। যখন ওদের মধ্যে পারফেক্ট কাপলিং হয়, মানে কোনো রকম কোনো ফ্লাক্স লিকেজ হবে না, একদম টাইটলি পুরো বাউন্ড থাকবে, বাইরে কোনো ম্যাগনেটিক ফিল্ড যদি না থাকে তবেই। কিন্তু প্র্যাকটিক্যালি কি হয়? কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি দেখা যায় যে এম নর্মালি লেস দ্যান L1 L2 যে রুট, সেটা হয় সাধারণত একটু কম হয়। তখন বলছে কতটা কম সেটা জানার জন্য এখানে একটা প্যারামিটার দেওয়া হয়েছে, এম সমান সাম কে ইন্টু √L1 L2। তাহলে এই কে সমান হচ্ছে m/√L1 L2। এই কেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কাপলিং। কোএফিসিয়েন্ট অফ কাপলিং মানে হচ্ছে কাপলিং গুণাঙ্ক। এবার তোমাদের বইতে দেখে দিই, কাপলিং বলতে এখানে কি বলছে। কাপলিং সংযোগ বলবো মনে হয়। কি হলে সংযোগ ধ্রুবক, এটাকে বলা হয় সংযোগ ধ্রুবক। এটার মান সাধারণত কে এর মান সাধারণত লেস দ্যান ইকুয়াল টু 1 হয়। যখন কে ইকুয়াল টু 1 হয়, তখন হচ্ছে একদম পারফেক্ট সংযোগ হবে। আর কে সাধারণত লেস দ্যান 1 হয়, তাহলে কে লেস দ্যান ইকুয়াল টু 1 হচ্ছে সব মিলিয়ে সাধারণত। তাহলে এখানে আমি গুছিয়ে লিখি যে কে ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে একদম পারফেক্ট আদর্শ সংযোগ। আর কে লেস দ্যান 1, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, ব্যবহারিক ক্ষেত্রে এরকম হয়, প্র্যাকটিক্যাল কেস। ওকে, এটা হচ্ছে ইনফরমেশন। এবার আমরা ক্যালকুলেট করব যে দুটি সলিনয়েড তার নেব, তাদের মিউচুয়াল ইন্ডাকট্যান্স আমার জানা, তাদের এম বার করব, নিয়ে আমরা এটা ম্যাচিং করে দেখাবো L1 L2 পারফেক্ট কাপলিং এর জন্য কি হয়। তাহলে এবার আমাদের ক্যালকুলেশন, যে দুটি একটা প্রবলেম হিসেবেই ধরো ক্যালকুলেশনটা, দুটি ধরে নাও একই দৈর্ঘ্যের এবং প্রস্থচ্ছেদের সলিনয়েড কুণ্ডলীর সাবেশাঙ্ক যথাক্রমে L1 এবং L2। ঠিক, এদেরকে একটি অয়স্চম্বক পদার্থের মধ্যে জড়িয়ে রাখা হয়েছিল, যাতে করে তোমার পারফেক্ট কাপলিং হয়।
পারফেক্ট কাপলিং মানে হচ্ছে আদর্শ সংযোগ, কোনো রকম কোনো ফ্লাক্স লিকেজ হবে না, পারফেক্ট কাপলিং হবে ধরে নাও। তার মানে আদর্শ সংযোগ হবে, আদর্শ সংযোগ। তাহলে সেক্ষেত্রে, হ্যাঁ বলো, সেক্ষেত্রে 1 মিনিট দাঁড়াও। সেক্ষেত্রে প্রমাণ করো m ইকুয়াল টু √L1 ইন্টু L2 হবে। কি করে প্রমাণ করবে? এই একটা কুণ্ডলী নিলে সেই কুণ্ডলীর মধ্যে আর একটা কুণ্ডলী এরকম তৈরি হবে, একটাতে n1 পাক সংখ্যা থাকবে, একটাতে n2 পাক সংখ্যা থাকবে, এরিয়া a হবে, একটাতে কারেন্ট দেবে I1, অন্যটাতে ফ্লাক্স হবে φ2, যে φ2 বাই I1 যেটা পাবে সেটাই হবে তোমার m। এটা একটু ট্রাই করো, আমি 1 মিনিটে আসছি, ট্রাই ইট। আর L1 L2 ফর্মুলা তো আমরা জানি, দেখো তো করতে পারো কিনা, আমি বলে দেবো তারপর। করতে পেরেছো? দেখো প্রমাণ করছি আমি। আমরা জানি আমরা জানি এটা যদি প্রথম কুণ্ডলী হয়, এর দৈর্ঘ্য হচ্ছে L, এরিয়া হচ্ছে A, তাহলে এর সাবেশাঙ্ক L1 সমান কত হয়? কালকে করেছি μ0 n² A/L, করেছি না করিনি? হ্যালো 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 হ্যালো, করেছি তো? তাহলে এইটার ধরো না পাক সংখ্যা হচ্ছে n1, তাহলে এখানে n1 করবো, এরিয়া দুটো সেম, L সেম। সিমিলারলি আরটা যদি হয়, এরও দৈর্ঘ্য হচ্ছে ধরে নাও L, এর পাক সংখ্যা হচ্ছে n2, এরিয়া হচ্ছে A, তাহলে L2 সাবেশাঙ্ক সমান হবে μ0 n² A/L। এখন এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন এইটা ধরে নাও কোনো একটা যেহেতু এটা কালো কালো করে দিই, এইটা ধরে নাও কালো একটা জায়গা, মানে জায়গা মানে একটা রড, যার মধ্যে এইভাবে তোমার এগুলোকে জড়িয়েছে প্রাথমিক কুণ্ডলী, আর একই রকম ভাবে একই দৈর্ঘ্যে এইদিকে তোমার গৌণ কুণ্ডলীটা বেরিয়ে আসছে। তাহলে এইটা ধরে নাও প্রাইমারি, আর এই দিকটা হচ্ছে সেকেন্ডারি। এবার প্রাইমারিতে কারেন্ট ধরে নাও I1, তাহলে প্রাইমারির কথা আলোচনা করি। প্রাইমারিতে কারেন্ট হচ্ছে, প্রাইমারিতে প্রবাহ হচ্ছে I1, তাহলে তার দরুন, এর জন্য যে V1 তৈরি হবে সেটার মান কত হবে? μ0 n1/L ইন্টু I1। এটা বিশ্বাস করছো না করছো না? সলিনয়েডের মধ্যে দিয়ে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কি হয়? চৌম্বক ক্ষেত্র ভেক্টর যেটা, সেটা কত হয়? μ0 n ইন্টু I হয়। স্মল n মানে কি? একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এটা 1 নাম্বার প্রাইমারিতে, প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক কুণ্ডলী, প্রাথমিক কুণ্ডলীতে আমরা প্রবাহ দিচ্ছি, প্রাথমিক কুণ্ডলী কত দিচ্ছি? I1 কুণ্ডলীতে I1 দিয়েছি, তার জন্য ওখানে পাক সংখ্যা কত? n1 বড় হাতের।
দৈর্ঘ্য কত? এল। এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল। তাহলে এটা হবে বি1। এবার এই বিটা তো সবারই জন্য। এখন গৌণ কুণ্ডলিতে ফ্লাক্স কত হবে এর দরুন? গৌণ কুণ্ডলিতে গৌণ কুণ্ডলিতে এই বি1 এর দরুন চৌম্বক প্রবাহ কত হবে? কেউ বলতে পারবে? দিকটা প্রায় দুজনের দিকই একই, ধরে নাও এই দিকেই এ, এই দিকেই এ, তাহলে কত হবে? সেক্ষেত্রে হবে φ2 সমান হবে বি1 ভেক্টর ডট n2 সংখ্যা আছে কিন্তু এ2 মানে তো এ, এটাও তো এ, তাহলে এই দুটো মিলে হবে বি1 ইন্টু n2 ইন্টু এ, কারণ অ্যাঙ্গেল হবে দুজনের একই cos 0 ডিগ্রি। তাহলে বি1 এর মান বসাও, তাহলে φ2 সমান বি1 সমান কি পেয়েছো? মিউ0 n1 বাই এল ইন্টু i1 ইন্টু n2 ইন্টু এ। তাহলে ভালো করে সাজিয়ে যদি লেখো তাহলে কি পাবে? φ2 সমান এটুকু পর্যন্ত লেখা হয়েছে প্রত্যেকের। হ্যালো 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 হ্যালো, আর সবারই? ওকে, তাহলে φ2 সমান আমরা পাচ্ছি বি1, আবার রিপিট করছি, বি1 ইন্টু টোটাল এরিয়া অফ সেকেন্ডারি কয়েল, একজনের ধরুন ম্যাগনেটিক ফিল্ড আর একজনের এরিয়া, তাহলে এটা হচ্ছে মিউ0 n1 i1 বাই এল, আর এর এরিয়া হচ্ছে n2 খানা আছে ইন্টু প্রত্যেকটা এ, তাহলে হচ্ছে মিউ0 n1 n2 এ বাই এল ইন্টু i1। তাহলে এবার বলো তো দেখি এখানে এম কোনটা, কার সাথে তুলনা করব? আমরা জানি φ2 সমান হয় এম ইন্টু i1 হয়। তাহলে এই দুটোর তুলনা করলে আমরা এম কি পাচ্ছি? এম পাচ্ছি মিউ0 n1 n2 এ বাই এল। এল1 কত পেয়েছিলাম? মিউ0 n1 স্কোয়ার এ বাই এল। এল2 কত পেয়েছিলাম? মিউ0 n2 স্কোয়ার এ বাই এল। এবার দেখো তো এই তিনটে মিট করবে কি করে? এই তিনটে রিলেশন কি করে মিট করবে? এই দুটোকে গুণ করে দাও, এল1 এল2 কে, তাহলে কি পাচ্ছ? দেখো এল1 ইন্টু এল2 সমান কি পাচ্ছ? মিউ0 দুটো পাচ্ছ, তাহলে মিউ0 স্কোয়ার, n1 স্কোয়ার একটা পাচ্ছ, n2 স্কোয়ার একটা পাচ্ছ, এ এর স্কোয়ার একটা পাচ্ছ, নিচের এল দুটো আছে, এল এর স্কোয়ার পাচ্ছ, তাহলে এটা এম স্কোয়ার নয়? কি গো? তাহলে এল1 এল2 সমান হচ্ছে এম স্কোয়ার। তাহলে তাহলে এম সমান হবে √অফ এল1 এল2। একদম পারফেক্ট, বা পারফেক্ট মানে হচ্ছে আদর্শ সংযোগের ক্ষেত্রে। আর প্র্যাকটিক্যালি কি হবে? আমরা কি বলেছি প্র্যাকটিক্যালি কি হয়? প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা হয় এম সমান হয় সাম কনস্ট্যান্ট কে ইন্টু √অফ এল1 ইন্টু এল2। কে এর মান লেস দ্যান ইকুয়াল টু 1 হয়। ইকুয়াল টু কখন হয়? আদর্শ। এখানে হচ্ছে কে ইকুয়াল টু 1। ওকে, নাও এই যে কুণ্ডলীগুলো, এদেরও তোমার সিরিজ প্যারালাল এগুলো করা যায়, সেগুলো একদম রোধের মতো ফর্মুলা হয়। সুতরাং আর কোন রকম কোনো চাপ নেই, তোমরা ইজিলি সেটা ক্যালকুলেট করতে পারবে। তোমাদের যেহেতু প্রমাণ পড়ে না, তাই কোনো রকম কোনো চাপ নিয়ে কোনো লাভ নেই। তা দেখো, নেক্সট হচ্ছে কুণ্ডলীর সমবায়। এটা জাস্ট এক লাইনেই আমরা বলে দেবো, কুণ্ডলীর সমবায়। কুণ্ডলীর সমবায়ে জোর করে যদি এমটাকে অ্যাড করতে বলে তাহলে খুব মুশকিল। শুধু সাবেশাঙ্কর সমবায় করব, সাবেশাঙ্কর সমবায় করব, সাবেশাঙ্কের ক্যালকুলেশন করব, কারণ পারস্পরিক আবেশাঙ্কর মানটা বেশ অনেকটাই কম হয়, বিশেষ করে সিরিজ টিরিজ এগুলো করা হলে। সেই জন্য আমরা তোমার সাবেশাঙ্কটাকে তেমন ধরবো না, পারস্পরিক আবেশাঙ্কটাকে ধরবো না। যদি না ধরা হয়, পারস্পরিক আবেশাঙ্কটা যদি জিরোর কাছাকাছি ধরা হয়, তাহলে খুব ইজি কেস। এবং সেটাই তোমাদের সিলেবাসে, এই সিলেবাসে আছে কিনা জানি না,
এই হয়তো এগুলোও নেই, সমবায়টাও হয়তো নেই, তাও এটা খুব ইজি। এটা একদম রোধের ন্যায়, রোধের ন্যায়। যদি সিরিজ হয়, সিরিজ যদি হয়, সিরিজ মানে একটার পর একটা যদি হয়, একটা L1 একটা L2, এটা ধরে নাও L1, এটা হচ্ছে L2, তাহলে L ইফেক্টিভ সমান হবে L1 প্লাস L2। যদি প্যারালাল হয়, তাহলে এরকম ধরে নাও একটা L1 আছে, আর একটা ধরে নাও এখানে L2 আছে, এখানে কারেন্ট ডিভিশন হবে। এখানে যদি কারেন্ট I হয়, তাহলে এদিকে I1 যাবে, যেমন রোধে হতো তেমন এদিকে I2। এখানে যদি তোমার I কারেন্ট যায়, এদিকে I যাবে, এখানে ভোল্টেজ V1 হবে আলাদা। V1 সমান কত হবে? V1 ইকুয়াল টু হবে মাইনাস L1 DI dt। আর এখানে V2 হবে, ভোল্টেজ ডিফারেন্স V2 হবে, V2 সমান হবে মাইনাস L2 DI dt। এইভাবে করেছে, বইয়ে দেওয়া আছে, যদি দেখতে ইচ্ছে করে দেখবে। এটা যদি L1 হয়, এটা L2 হবে। এবং এর ক্ষেত্রে L ইফেক্টিভ যেটা হয়, 1/L ইফেক্টিভ সমান হবে 1/L1 প্লাস 1/L2 প্লাস 1/L2। তারা আমাদের রোধের ন্যায়, রোধ যেমন হয়েছিল তেমন হবে, যদি আমরা এমটাকে বাদ দিয়ে দিই। এমটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে প্লাস মাইনাস 2m কিছু একটা হয়। এবং এই সিরিজের ফর্মুলাটা বেশ ডেঞ্জারাস হয়, একটা উপরে m মাইনাস, ওটা আমি দেখে একদম অ্যাকিউরেটলি তোমাদের বলে দেবো। ওকে, যদি পরবর্তীকালে আমাদের দরকার পড়ে। কি বোঝা গেল? হ্যালো 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 হ্যালো। এটা এমন কিছু ব্যাপার ছিল না তো। এবার এবার ধরে নাও কখনো কখনো পারস্পরিক কুণ্ডলী এইরকম করেও হয়। পারস্পরিক আবেশ আবার দেখবে বইয়ে প্রবলেম পড়েছে। পারস্পরিক আবেশ সেটা আবার এরকমও দেখতে হয়, কখনো কখনো এরকম একটা লোহার আর্মেচার বললো, লোহার একটা ধরে নাও এরকম একটা লোহা দিয়ে তৈরি একটা উম, এরকম তৈরি করেছে, শুধু লোহা এই জায়গাটায় আছে। এখানে তোমার একটা কুণ্ডলী, আর এখানে তোমার একটা কুণ্ডলী, তাতেও হবে। কেন হবে? তার কারণ এটা যদি অয়স্চম্বক পদার্থ হয়, যে কোনো ধরনের অয়স্চম্বক পদার্থ হয়, তো আমরা জানি যে অয়স্চম্বক পদার্থ এখানে যে ফ্লাক্সটা তৈরি করবে, এখানে যে ফ্লাক্সটা জেনারেট করবে, যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করবে, সেটা মানে অপরিবর্তিত থেকে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে যাবে। এবং অয়স্চম্বক অয়স্চম্বক পদার্থ আমরা জানি তো চৌম্বক পর্দা হিসেবে কাজ করে। চৌম্বক পর্দা হিসেবে কাজ করে, তার মানে কি বাইরে কোনো ফ্লাক্স ওরা বের হতে দেবে না, সমস্ত ফ্লাক্স কিন্তু ভেতরে ঢুকে যাবে এবং ওর মধ্যে দিয়েই ফ্লো করবে। কি হলো? ঠিক হিসেবে কাজ করে। তার মানে এখানে লিকেজ হবে না, কারণ সব ফ্লাক্স ভেতরেই থাকবে এবং ভেতর দিয়েই কিন্তু ভেদ করে যাবে। ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট থাকে, এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট থাকে, তাহলে বি রিমেন্স কনস্ট্যান্ট। এইভাবেও কিন্তু পারস্পরিক আবেশের একই প্রবলেম দেবে। এই দিকটা বলবে প্রাথমিক কুণ্ডলী, মানে আমি বলতে চাইছি যে দেখে ঘাবড়ে যেও না যে এ বাবা এটা কি দিয়েছে। আর এইটা হচ্ছে তোমার গৌণ কুণ্ডলী। একই ফর্মুলা, একই জিনিস, একই জিনিস। এবার এবার এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা খুব সিম্পল, খুবই ইজি। সেটা হচ্ছে যে 1 নম্বর কুণ্ডলীতে এবার এবার দেখো, এখানে আমরা এরকম দেখতে পারি যে পারস্পরিক আবেশের উপর বেস করে, এই ফান্ডার উপর বেস করে, এই পারস্পরিক আবেশের ফান্ডারের উপর বেস করে ট্রান্সফরমার তৈরি হয়েছে। একদম সিম্পল, এক পাতা বলবো, তোমরা পুরো বুঝতে পেরে যাবে যে ট্রান্সফরমার কি। ট্রান্সফরমার বা এইটা অনেক সময় এটাকে বলা হয়, দাঁড়াও একটা, এটার বাংলা নাম আছে, বাংলা নামটা দেখছি। ট্রান্সফরমারের বাংলা নাম হচ্ছে রূপান্তরক। বাংলা নাম হচ্ছে রূপান্তরক। পড়ে গেল, তুমি ভাবলে যে এই টিয়া আগেরটা কিন্তু পুরোটা নষ্ট করেছো। না,
রূপান্তরক। এখানে কি হয়, যে ধরে নাও তোমার এইটা হচ্ছে আমাদের একটা গ্রাম, এটা হচ্ছে একটা ভিলেজ বা লোকালিটি, এটা লোকালিটি। আর এই জায়গাটায় ধরে নাও পাওয়ার গ্রিড আছে, এটা হচ্ছে পাওয়ার গ্রিড। এবং পাওয়ার গ্রিড বা তার আগে এখানে ধরে নাও পাওয়ার গ্রিডে পাওয়ারটা আসে, এখানে ধরে নাও পাওয়ার প্ল্যান্ট আছে, পাওয়ার প্ল্যান্টে পাওয়ার তৈরি করে, পাওয়ার গ্রিডে থেকে লোকালিটিতে যখন আসে তখন সেটা আছে 11,000 ভোল্ট আছে, 11,000 ভোল্ট। কিন্তু লোকালিটিতে যে ঘরগুলো আছে সেই সমস্ত ঘরগুলোতে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে 220 ভোল্ট। তাহলে এই যে কাজটা 11,000 ভোল্ট মানে 11,000 ভোল্ট, সেখান থেকে 220 ভোল্টে আমাদেরকে ড্রপ করাতে হবে ভোল্টেজটা। এবং এটা 11,000 ভোল্ট যখন থাকে, এখানে মিলি অ্যাম্পিয়ার অর্ডারের কারেন্ট থাকে, 10⁻³ অ্যাম্পিয়ার। সেখানে আমার কোনো বাল্ব জ্বলবে না, কোনো টিভি চলবে না, কোনো ল্যাপটপ চলবে না, মোবাইল চার্জ হবে না, কিচ্ছু হবে না। তখন এই কারেন্টটা যেটা মিলি অ্যাম্পিয়ারে আছে সেটা অফ দ্য অর্ডার অফ অ্যাম্পিয়ারে নিয়ে আসতে হবে। ভোল্টেজটা কমবে, কারেন্টটা বাড়বে। এই যে প্রসেস, এই প্রসেস ট্রান্সফরমার দিয়ে করা হয়। সেটার গঠনটা কি জানবো আর দুটো ফর্মুলা দেখবো, তাহলেই হবে। আবার তাহলে এখানে একটা ট্রান্সফরমার হলো, সেটা কি হলো, এখান থেকে 11,000 ভোল্ট আর ধরে নাও 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ছিল, সেখান থেকে তুমি ট্রান্সফর্ম করছো 220 ভোল্টে। সেটা হতে পারে। আবার এই গ্রাম থেকে ধরুন আরো দূরে আর একটা গ্রামে পাঠাতে হবে, তখন এখানে আবার ট্রান্সফর্ম করতে হবে 220 ভোল্ট থেকে আবার 11,000 ভোল্টে নিয়ে যেতে হবে। তার মানে এটাও যেমন করতে হবে, সেরকম 220 ভোল্ট থেকে তোমাকে 11,000 ভোল্টেও ট্রান্সফর্ম করতে হবে। এখানে যে ভোল্টেজ ড্রপ করছে এটাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপটা কমে যাবে। অবরোহী, অবরোহী বলে, অবরোহী ট্রান্সফরমার বা রূপান্তরক। রূপান্তরক যখন ভোল্টেজ কমে, আর যখন ভোল্টেজ বাড়াতে হয় তখন হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। ট্রান্সফরমার সেটাকে বলা হয় আরোহী ট্রান্সফরমার। তো দেখতে কেমন? ফার্স্ট হচ্ছে স্ট্রাকচার, খুব সিম্পল। একই ধরনের ধরনের একটা লোহার আর্মেচার, বিভিন্ন ধরনের দেখতে হয়। আমি একদম সব থেকে সিম্পলেস্ট টাইপের আঁকলাম। এইটা লোহার কোর থাকে, কাঁচা লোহার কোর, কাঁচা লোহার তোমার অনেকগুলো খণ্ডে বিভক্ত, ল্যামিনেটেড মানে অন্তরিত টুকরো জোড়া থাকে, এইভাবে পরপর পরপর ল্যামিনেটেড পিসেস থাকে, স্লাইস থাকে, স্লাইসেস থাকে, সেগুলোকে রাখা হয়। একদিকে এইদিকে তোমার প্রাথমিক, এইদিকে প্রাথমিক কুণ্ডলী ঢুকলো, এখানে কারেন্ট যাবে I1, আর এই দুটোর মধ্যে ভোল্টেজ হচ্ছে V1। আর এখানে ধরে নাও I2 প্রবাহ যাবে, এখানে ভোল্টেজ হচ্ছে V2। এখানে পাক সংখ্যা ধরে নাও N1, এখানে পাক সংখ্যা ধরে নাও N2। তো এবার দেখো যে এখানে যে ভোল্টেজটা হবে, এখানে যে ভোল্টেজটা হবে প্রাইমারিতে, সেটা আমরা বলতে পারি V1 ইকুয়াল টু d∅1 dt, আর V2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস d∅2 dt। এ কি বলতে পারি না, পারি না? এবং এখানে ম্যাগনেটিক ফিল্ডটা ধরে নাও কনস্ট্যান্ট, ধরে নাও B ম্যাগনেটিক ফিল্ডটা। তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস, মাইনাস ফাই মানে কি, চৌম্বক ফ্লাক্স। ম্যাগনেটিক ফিল্ড যদি B হয়, B ইন্টু এরিয়া হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি φ1 সমান B ইন্টু N1 ইন্টু A, φ2 সমান B ইন্টু N2 ইন্টু A,
তাহলে এখানে লিখতে পারি V1 সমান মাইনাস ডিডিটি অফ ডিডিটি অফ ডিডিটি অফ তোমার এখানে কিছু একটা ভুল করলাম, এল ডিআইডিটি এল ডিআইডিটি ওকে, তাহলে এটা 5 হলো, তাহলে হচ্ছে বি এন ওয়ান ইন্টু এ, আর এখানে হলো ভি টু ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিডিটি অফ বি এন টু ইন্টু এ। তাহলে এখানে বি আর এ কমন চলে যাবে, সরি এন ওয়ান আর এ কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এন ওয়ান আর এ কারেন্ট চেঞ্জ হলে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হবে, ডিভিডিটি ভি ওয়ান, আর এখানে ভি টু সমান হবে মাইনাস এন টু ইন্টু এ ডিভিডিটি। তাহলে এবার বলো, এইটা প্রাথমিক কুণ্ডলীতে যে ভোল্টেজ, এটা প্রাথমিক কুণ্ডলী, এইটা ধরে নাও গৌণ কুণ্ডলী। তাহলে এই যে প্রাথমিক আর গৌণ কুণ্ডলী, তাতে বিভব যেগুলো তৈরি হলো পার্থক্য, একটাতে হলো V1 আর একটা হলো V2, তাদের অনুপাত কত? V1 আর V2 র অনুপাতটা কি বেরোবে যদি ভাগ করে দিই? N1/N2। তাহলে যেদিকে বেশি পাক সংখ্যা সেদিকে বেশি ভোল্টেজ, যেদিকে কম পাক সংখ্যা সেদিকে কম ভোল্টেজ। তাহলে এখান থেকে আমরা জানতে পারি যে V1/V2 সমান হচ্ছে N1/N2। তাহলে এইটাকে যদি আমি বলি V1টাকে যদি আমি V প্রাইমারি বলি, V2টাকে যদি আমি বলি V সেকেন্ডারি মানে গৌণ, সেটাকে শর্ট করে যদি আমি বলি ভিপি, এটাকে যদি বলি ভিএস, তাহলে আর N1টাকে যদি আমরা বলি N প্রাইমারি, N2টাকে যদি বলি N সেকেন্ডারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ভি প্রাইমারি বাই ভি সেকেন্ডারি সমান N প্রাইমারি বাই N সেকেন্ডারি। তাহলে পাক সংখ্যা যেদিকে যত বেশি সেদিকে তত বেশি ভোল্টেজ। তাহলে 11,000 থেকে 220 করতে গেলে 11,000-এ যদি 110 খানা পাক সংখ্যা থাকে, তাহলে 220 থেকে 22 খানা পাক সংখ্যা রাখবো, বাস তাহলেই হয়ে যাবে। হট করে আমার ভোল্টেজটা কমে যাবে ওইদিকে। তাহলে আমরা যদি ধরে নাও ভি প্রাইমারি সমান হয় 11,000 ভোল্ট, 11,000 ভোল্ট, ভি সেকেন্ডারি এটা হচ্ছে তোমার 220 ভোল্ট তোমার দরকার, এটা হচ্ছে দরকার। তাহলে তুমি এন প্রাইমারি ধরে নাও, তোমার কাছে অলরেডি বলে দিয়েছে যে 440 খানা তোমার পাক আছে, তাহলে এন সেকেন্ডারি সমান কত হবে? এই ফর্মুলা থেকে ডাইরেক্ট তুমি বার করে ফেলতে পারবে, ডাইরেক্ট তুমি বার করে ফেলতে পারবে। তাহলে এখান থেকে কি করে বার করবে? এন এর সমান এই দুটোর অনুপাত থেকে তুমি বার করে ফেলবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাটা সব থেকে ইজি ফর্মুলা পৃথিবীর, এবং সেই ফর্মুলা থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে এইটা হলো ভোল্টেজ কি করে আপ আর ডাউন হবে। যদি আমি সেকেন্ডারিতে বেশি পাক দিয়ে দিই, তাহলে বেশি ভোল্টেজ তৈরি হয়ে যাবে, স্টেপ আপ হয়ে যাবে। যদি সেকেন্ডারিতে কম পাক দিই, তাহলে স্টেপ ডাউন হবে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? ভিপি বাই ভিএস সমান হচ্ছে এনপি বাই এনএস। তাহলে গৌণ কুণ্ডলীতে গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা প্রাথমিক কুণ্ডলীর তুলনায় বেশি হলে, প্রাথমিক কুণ্ডলীর তুলনায় বেশি হলে হবে তোমার গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ বেড়ে যাবে, গৌণ কুণ্ডলীতে বিভব পার্থক্য বেড়ে যাবে, বেড়ে যাবে। এইটাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার। আর অন্যদিকে কি, যদি উল্টোটা হয়, উল্টোটা হলে কি হবে? উল্টোটা হলে তোমার ভিএস সেকেন্ডারি ড্রপ করবে, মানে ভিএস ইজ লেস দ্যান ভিপি হবে।
প্রাইমারি থেকে তখন হবে স্টেপ ডাউন, উল্টোটা হলে স্টেপ ডাউন হবে। এই ট্রান্সফরমার গুলো আমাদের জানতে হবে। এবার তাহলে শক্তি ক্ষয় যদি কি হয়, দুটো পাওয়ার দেখে নিই। এটা জানলাম ভোল্টেজ কি করে ডিভাইড হলো, এইটা 1 নাম্বার ফর্মুলা। 2 নাম্বার ফর্মুলা হচ্ছে যে এই যে প্রাথমিক কয়েলে প্রাথমিক কুণ্ডলী যেটা, বিভব পার্থক্য এটা সমান হচ্ছে V1। প্রবাহ, তড়িৎ প্রবাহ হচ্ছে I1, I প্রাইমারি লিখছি, I প্রাইমারি। এটা আমরা দিলাম, এটা দিলাম, দিয়ে আমি কি পেলাম? গৌণ কুণ্ডলীতে কি পেলাম? বিভব পার্থক্য পেলাম, বিভব পার্থক্য পেলাম V সেকেন্ডারি গৌণ কুণ্ডলীতে। প্রবাহ কি পেলাম? প্রবাহ পেলাম I সেকেন্ডারি, এটা হায়ার সেকেন্ডারি নয়, I সেকেন্ডারি। ওকে, তাহলে এইদিকে পাওয়ার কত গো? পাওয়ার কত হবে? ক্ষমতা কত হবে প্রাথমিক কুণ্ডলীতে? গুণ হবে, তাহলে ভিপি ইন্টু আইপি। আর এইদিকে পাওয়ার কত হবে সেকেন্ডারিতে? ভিএস ইন্টু আইএস। তাহলে পাওয়ারের অনুপাত মানেই তো শক্তির অনুপাত। তাহলে শক্তি যদি আমি বলি টি সময়ে শক্তি যদি বলি, তাহলে পাওয়ার গণিত, তাহলে ইউ প্রাইমারি যদি বলি, তাহলে পি প্রাইমারি ইন্টু টি। আর এখানে ইউ সেকেন্ডারি যদি বলি, তাহলে পি সেকেন্ডারি ইন্টু টি। পাওয়ারের সাথে সময় গুণ করলে তবেই আমার এনার্জি হয়। তাহলে এবার একটা জিনিস বলছে যে কতটা পরিমাণ শক্তি তুমি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কনভার্ট করতে পেরেছো, তাহলে কি পেলাম বাই কি দিলাম, এইটা হচ্ছে আমার কার্যক্ষমতা, ট্রান্সফরমারের এফিসিয়েন্সি। তা ট্রান্সফরমারের এফিসিয়েন্সি যদি বলি, কতটা ও এনার্জি এফিসিয়েন্সি যদি আমি বলি, কার্যদক্ষতা বা ক্ষমতা যদি বলি, তাহলে সেটা হচ্ছে যে ইউএস বাই ইউপি, মানে হচ্ছে ভিএস আইএস বাই ভিপি আইপি। তাহলে মুখ্য কুণ্ডলীর যে পাওয়ারটা আমি ইনপুট দিচ্ছি, তার কত ফ্র্যাকশন গৌণ কুণ্ডলীতে গিয়ে পৌঁছচ্ছে, সেটাই হচ্ছে এর কর্মদক্ষতা। তাহলে কিছু নিশ্চয়ই লস হয়। তাহলে এখানে মুখ্য কুণ্ডলীর বা প্রাথমিক কুণ্ডলীর তে প্রদত্ত মোট শক্তির বা ক্ষমতার কতটা অংশ গৌণ কুণ্ডলীতে পৌঁছয়, সেই অনুপাতটাকে কার্যক্ষমতা বলে। এফিসিয়েন্সি বলে। যদি আদর্শ ট্রান্সফরমার হয় বলো তো দেখি এফিসিয়েন্সি কত হবে? একদম তাই। ট্রান্সফরমারের জন্য এই কার্যদক্ষতা 1 ধরা হয়। আমরা জানি আদর্শ বলে কোনো জিনিস হয় না, কিন্তু ক্যালকুলেশনের ইজি হয়। তাহলে সেক্ষেত্রে ভিপি ভিএস ইন্টু আইএস বাই ভিপি ইন্টু আইপি সমান পাবো 1। তার মানে একটা মজার ইকুয়েশন পেয়ে গেলাম এখানে। ভিএস বাই ভিপি সমান হয়ে গেল আইপি বাই আইএস। এইটা হলো আমার 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এটা অনন্যক হলো, ওটা সমানুপাতিক ছিল, এটা অনন্যক হলো। এটা হচ্ছে ভিএস বাই ভিপি। তাহলে 1 আর 2 থেকে আমরা যেটা পাবো, 1 নাম্বার আমরা পেয়েছিলাম ভিএস বাই ভিপি সমান এনএস বাই এনপি।
2 নম্বরে আমরা পেলাম ভিএস বাই ভিপি সমান আইপি বাই আইএস, এটা অনন্যক পেলাম। আদর্শ, এটা হচ্ছে আদর্শ ট্রান্সফরমার, দুটোই আদর্শ ট্রান্সফরমারের জন্য, আদর্শ ক্ষেত্রে। তাহলে এই দুটো মিলিয়ে যে সমীকরণটা পাবে সেটাই কেবলমাত্র তোমাদের প্রবলেম করার কাজে লাগবে। সেটা কি? ভি সেকেন্ডারি বাই ভি প্রাইমারি সমান এন সেকেন্ডারি বাই এন প্রাইমারি সমান আই প্রাইমারি বাই আই সেকেন্ডারি। এই ফর্মুলাটাই কেবলমাত্র ট্রান্সফরমারের কাজে লাগবে। এটা আদর্শ কেসে। আর প্র্যাকটিক্যাল কেসে কি হয়? ব্যবহারিক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কি হয়? প্র্যাকটিক্যালি দেখা যায় যে এফিসিয়েন্সি যেটা, সেটা লেস দ্যান 1 হয়। তার মানে শক্তি ক্ষয় হয়, শক্তি ক্ষয় হয়। এই শক্তি ক্ষয় কি কি হতে পারে? 1 নাম্বার হচ্ছে তারের মধ্যে দিয়ে, তামার তারের মধ্য দিয়ে আই স্কোয়ার আর টি লস, যে তারে প্রবাহ যাচ্ছে তার জন্য লস হতে পারে। 2 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে তোমার পাতি আই স্কোয়ার আর টি লস, এটা তাম্রজনিত লস, তাম্রজনিত। আর লৌহজনিত লস হতে পারে, লৌহজনিত লস হতে পারে একটা হচ্ছে তোমার এডি কারেন্ট, যেটা আগের দিন বলছিলাম ঘূর্ণি প্রবাহ, এডি কারেন্ট লস, ঘূর্ণি প্রবাহ। সেটাকে কমানোর জন্য আমরা কি করি? কমানোর জন্য আমরা কি করি? 1/n² করার জন্য থাক 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 করে কেটে দিই না? তাহলে আমরা অনেকগুলো পার্ট পার্ট করে দিই। এটা বাংলা মানেটা হচ্ছে তোমার, এটাকে কমানোর জন্য বহু স্তরে বিভক্ত মজ্জা ব্যবহার করা হয়। বহু স্তরে বিভক্ত, বহু স্তরে বিভক্ত মজ্জা। মজ্জা মানে হচ্ছে যে লোহাটা সেটা। আর একটা তো আছেই, যেটা হচ্ছে হিস্টেরেসিস লস। হিস্টেরেসিস লস কমানোর জন্য আমরা কি করবো? সে যদি কেউ বলতে পারবে কমানোর জন্য আমরা কি করব? হিস্টেরেসিস লস যদি তার মানে কে সেটা? ধারণশীলতা, সহনশীলতা নয়, এরিয়াটা কমাবো যতটা পারা যায়। তার মানেই ওই দুটো কম। তার মানে কাঁচা লোহা ব্যবহার করব, কাঁচা লোহা ব্যবহৃত হবে, করা হয়, ব্যবহৃত করা হয়। যাই হোক, আমি গড়ান তোমাদেরকে এই ট্রান্সফরমারটা বলে দিলাম। ট্রান্সফরমারটা তোমাদের রয়েছে পেজ নাম্বার 549-এ, পেজ 549-এ একটু দেখে নিও, ওখান থেকে অঙ্ক দেখে নিও। 549, ওখান থেকে প্রবলেম দেখে নিও। দিস ইজ ভেরি ইজি, ভেরি ইজি, কিন্তু এখান থেকে 1 নাম্বার পড়ার চান্স রয়েছে। কারণ 5-6টা প্রবলেম আছে, সেগুলো একটু দেখে নিও প্লিজ। ওকে, আজকে আর নয়। তো থ্যাংক ইউ। তোমাদেরকে একটু অল্প ক্লাস বলে অনেক, আমিও ভাবতে পারিনি এতক্ষণ টাইম লাগবে, ভেবেছিলাম খুব কুইক হয়ে যাবে। অ্যাকচুয়ালি বলার জিনিসটা খুবই কম, কিন্তু বলতে গেলে টাইম লেগে যায়। কিন্তু তবুও তোমাদেরকে আগের দিনের মতো নিশ্চয় অতটা টাইম আমি নিইনি। ওকে, চলো, গুড নাইট, বাই।